সুপ্রিয় দর্শক, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নিবেদিত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি আয়োজিত বিজনেস এ টু জেড অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এসএম নুরুজ্জামান। প্রিয় দর্শক, আজকে ব্যবসা বাণিজ্য অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল মান্নান এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের পিএলসির ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল কালাম আজাদ। দুইজনকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আমরা প্রথমেই জনাব আব্দুল মান্নান সাহেবের কাছে যাচ্ছি যে এই যে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন জনগণকে কিভাবে সেবা দিয়ে থাকে, আপনি কি মনে করেন গ্রাহক যথার্থ সেবা পেয়ে থাকে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আপনি দুইটা প্রশ্ন একসাথে উত্তর দেবেন। হাউস বিল্ডিং ফাইন্যান্সে নিম্নবর্তী ও মধ্যবর্তী গৃহ নির্মাণে প্রতিষ্ঠিত হলেও এখন উচ্চবৃত্তির জন্য কতটুকু সত্য বলে মনে করেন? চমৎকার আপনি কোশ্চেন করেছেন, আপনাকে ধন্যবাদ। দেখেন, আপনারা জানেন যে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 1952 সালে প্রতিষ্ঠিত হয়। তার একমাত্র উদ্দেশ্য হল মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের বাড়ি নির্মাণ বা ফ্ল্যাট নির্মাণের জন্য আমরা ঋণ সহায়তা প্রদান করে থাকি। এবং সেই শুরু থেকেই আমরা যেটা করে আসছিলাম সেটা টোটালটাই ছিল কনভেনশনাল লোন। আমরা যেটা দিতাম সেটা, এইখানে আমাদের পেইড আপ ক্যাপিটাল ছিল 500 কোটি টাকা। তারপর গভর্নমেন্ট থেকে আমরা পেয়েছি এই পর্যন্ত 115 কোটি টাকা। এই 115 কোটি টাকা এবং কিছু ডিবেঞ্চার ইস্যু করে মূলত আমরা কিছু মূলধন সংগ্রহ করেছিলাম। সেটা দিয়ে আমরা দীর্ঘদিন এই হাউজিং সেক্টরে আমরা কাজ করছি। কিন্তু মানুষের যে ডিমান্ড, মানুষের যে আস্থা ডিমান্ড, সেটা যখন ব্যাপক হলো, গভর্নমেন্টেরও ফান্ডের একটু স্বল্পতা আছে, তখন আমরা বিভিন্ন আন্তর্জাতিক যে ডেভেলপমেন্ট পার্টনার আছে তাদের সাথে আমরা যোগাযোগ করি। এর এই ধারাবাহিকতায় আমরা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা আইএসডিবির কাছ থেকে 2018 সালে প্রথম আমরা চুক্তি করি। সেখানে তারা আমাদেরকে 94 মিলিয়ন ইউরো দেয়, যার পরিমাণ প্রায় 928 কোটি টাকা। সেটা থেকে আমরা 2019 সালে এটা কার্যক্রম শুরু করি এবং সেটা অত্যন্ত সাকসেসফুল হয়। আইএসডিবির যে সদস্যভুক্ত দেশগুলো ছিল তাদের মধ্যে র্যাঙ্কিংয়ে আমাদেরটা সবচেয়ে ভালো, হায়ার স্যাটিসফ্যাক্টরি একটা রেটিং হয়। তখন আমরা বললাম যে আমাদের তো ডিমান্ড প্রচুর। তখন আমরা তাদের কাছে সেকেন্ড ফেজের জন্য আবার অ্যাপ্লিকেশন করি যে আমাদের ফান্ডের ব্যাপক ডিমান্ড এবং এটা স্বচ্ছতা জবাবদিহিতা শতভাগ। তারাও এটা সরজমিনে ভেরিফাই করে এবং ভেরিফাই করে এবার তারা 250.7 মিলিয়ন ইউরো, প্রায় 3.5 কোটি টাকা এবার প্রথম দ্বিতীয় পর্যায়ে স্যাংশন করে। অর্থাৎ এই যে ফান্ড ফ্লো, সেটা মূলত কিন্তু রুরাল এরিয়ায়। এখানে কিন্তু এই যে এবং লোনটা হচ্ছে টোটালটাই শরিয়া বেসড। এখানে কনভেনশনাল লোনটা দেওয়ার কোনো এখানে সুযোগ নেই এবং সেটা টোটালটাই ফান্ডে যাচ্ছে আমাদের প্রত্যঞ্চল একেবারে উপজেলা থেকে যাচ্ছে। যে বলা হচ্ছে উচ্চবিত্তদেরকে দিচ্ছেন, নিম্নবর্তী এবং মধ্যবর্তীকে তাদেরকে আপনারা দেখছেন না, এই বিষয়টা এটা আসলে মানুষের একটা রং কনসেপ্ট। আমরা মূলত আমাদের উদ্দেশ্যই ছিল নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত। আমরা সর্বোচ্চ লোন দেই 2 কোটি টাকা, জেলা পর্যায়ে 1 কোটি, উপজেলা পর্যায়ে 80 লাখ। তাহলে এই 2 কোটি বা 1 কোটি বা 80 লাখ টাকা লোনের জন্য উচ্চবিত্তরা কখনোই হাউস বিল্ডিংয়ে আসবে না। তারা যেখানে হাজার হাজার কোটি টাকার লোন আছে সেখানে যায়। সুতরাং এই যে মানুষের ধারণা, আপনি দেখেন আমার টোটাল লোন যে স্যাংশন তার 76% গ্রামে। গ্রামে কয়টা উচ্চবিত্ত বসবাস করে, এর থেকে কিন্তু আমরা ক্লিয়ার হতে পারছি যে এখানে আমার লোনটা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত। ইভেন কি আমরা এমপিও ভুক্ত শিক্ষক যাদেরকে অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ বা বিনিয়োগ দিতে চাচ্ছে না, সেখানেও কিন্তু এখন আপনি যদি মনে করেন যে এই যে এমপি ভুক্ত শিক্ষক এরা উচ্চবিত্ত, তাহলে আমার কোনো প্রশ্ন নাই। যদি তা না হয়ে থাকে, অধিকাংশ লোনই দেখবেন যে একটা ইউনিটের জন্য বা একটা বাড়ির জন্য ছোট্টখাটো, মানে একটা মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য। দর্শকরা আপনার কাছ থেকে আরো ক্লিয়ার হবে। থ্যাংক ইউ। এই জন্যই আমরা বলছি যে আমাদের টোটাল লোনটাই যাবে গ্রামে এবং এটা শরিয়া বেসড। এবং সেখানে আমরা যেটা অনুসরণ করি যে শরিয়ার যে হায়ার পারচেস আন্ডার শিরকাতুল মিল্ক, সেখানে গ্রাহকদের সাথে অর্থাৎ বিনিয়োগ কেমন আমাদের রিকভারি 98%। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমাদের এনপিএল 3.45% এবং
আমি শুধু এটা বলবো যে বাংলাদেশের ভিতরে না, এটা আন্তর্জাতিক মানদণ্ডেও আমাদের এনপিএল হলো সবচেয়ে কম, কারণ এখানে কোনো রাইট অফ নাই, কোনো সুদ মওকুফ নাই, কিছুই নেই। এরপরেও এনপিএল একদম 3.45%, এবং আমাদের কোনো তহবিল তসরুফ হয় নাই, আমাদের ফান্ড কোথাও আটকে নাই। সুতরাং আমাদের সমস্ত ফান্ড গেছে একেবারে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত। আর আপনারা জানেন যে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষ কখনোই টাকা মেরে ধন্যবাদ। খায় না। আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন, আরো কিছু জানবো আপনার সাথে, আপনি আমাদের সাথে থাকুন। এই পর্যায়ে আমরা ইসলাম ইন্স্যুরেন্সের আসলে খুব দিকপাল, আমরা যিনি তাকাফুল ইসলাম ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক সিও, ওনার কাছে জানতে চাই, এই যে প্রতি বছর ব্যবসা বাণিজ্য দেখি যে আগুন লাগে, ক্ষয়ক্ষতি হয়, এই শিল্প প্রতিষ্ঠানে ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা কতটুকু রয়েছে? জি, ধন্যবাদ জনাব নুরুজ্জামান সাহেব এবং জিটিভিকে সাথে যারা দেখছেন। অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স তো ইন্ডাস্ট্রিগুলোকে প্রটেক্ট করে। তো সেক্ষেত্রে একটা ইন্ডাস্ট্রি করতে গেলে সাধারণভাবেই এই ইন্ডাস্ট্রির প্রটেকশনের জন্য, নিরাপত্তার জন্য বিমা প্রটেকশন খুব জরুরি, খুবই জরুরি। কারণ হচ্ছে যে পরিমাণ বিনিয়োগ উদ্যোক্তা দিয়ে থাকেন এবং সাথে ব্যাংক বা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যে বিনিয়োগটা করে থাকে, সেটাকে সেফটি দেওয়ার মতো অবস্থা যিনি বিনিয়োগকারী তার থাকেন না। তো সেক্ষেত্রে সাধারণভাবেই বিমা কোম্পানির দ্বারস্থ হতে হয়। তো এক্ষেত্রে জরুরি বলতে আমরা ঠিক যেভাবে যতটুকু সচেতনতার সাথে এই বিমা প্রোটেকশন নেওয়া উচিত, সেক্ষেত্রে আমাদের এখানে একটু ভিন্নতা আছে, আমাদের একটু অনীহা কেউ কি আছে। ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেয়? না, ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর বিষয়ও আছে, নাই যে তা নয়, আমি সেটা পরে আসছি। আগে আমরা একটা বিষয়টা বুঝতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু খুব প্রপারলি এদেশে বিমাটা হয় না ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে। যেমন ধরেন একটা ইন্ডাস্ট্রির ভ্যালু হচ্ছে 500 crore, ব্যাংক বিনিয়োগ করলো 200 crore, বিমাটা হয় অনলি 200 crore উপর, লোনের জন্য টোটাল ফেস ভ্যালুর উপরে, টোটাল ভ্যালুর উপরে, কিন্তু প্রজেক্ট ভ্যালুর উপরে বিমাটা হয় না। যার কারণে প্রজেক্ট ভ্যালুর, হ্যাঁ, প্রজেক্ট ভ্যালুর উপর বিমা না হওয়ার কারণে যদি কোনো কারণে পার্শিয়াল লস হয়, পার্সিয়ালি পেমেন্ট হবে, তাহলে পেমেন্টটা হবে, আমি 500 কোটি, ধরেন 100 কোটি টাকা লস হলো, তাহলে আমি কি করব? ইন্স্যুরেন্স কোম্পানি কি করে? 500 কোটি টাকার উপরে লস হয় না 100 কোটি, তাহলে 200 কোটি টাকার উপরে কত? জি। এক্ষেত্রে যেমন ব্যাংক যেমন তার বিনিয়োগের নিরাপত্তা পায় না, তেমনি যিনি উদ্যোক্তা, যিনি এটাকে শুরু করলেন, তিনিও কিন্তু টোটাল প্রজেক্টের বিমায় আবরিত করেন না। কেন করেন না? কারণ হচ্ছে ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের পরিমাণটা যে পরিমাণে বেড়ে যায়, এটাকে কমানোর জন্য অনেক সময় এই উদ্যোক্তা ফুল ভ্যালুর উপর, প্রজেক্ট ভ্যালুর উপর বিমা করেন না। যার কারণে বিমার প্রয়োজনীয়তা থাকলেও বাস্তব কারণেই এবং কম প্রিমিয়াম দেওয়ার কারণেই টোটাল প্রজেক্ট ভ্যালুর উপর বিমা করে না বলে আমরা পুরো ইন্ডাস্ট্রিটাকে, পুরো প্রজেক্টকে বিমার আওতায় আনতে পারি না। এটা একটা অসুবিধা রয়েছে। আরেকটা আমার প্রশ্ন ছিল আপনার কাছে, সেটা হচ্ছে যে উন্নত বিশ্বে যেখানে ইন্স্যুরেন্স ছাড়া শিল্প কারখানা বা মানুষ অসম্ভব, সেখানে বাংলাদেশে এটা অনেকাংশেই না হয়, এটার জন্য কি সরকার দায়ী? সরকার কিছুটা দায়ী, অধিকাংশ ইন্স্যুরেন্স কোম্পানি দায়ী। সরকার দায়ী বলবো আমি এভাবে যে উনি হাউস বিল্ডিংয়ের উনি রয়েছেন, উনি আমার সাথে তো ভালো বলতে পারবেন হয়তো। বাংলাদেশে যে বিজনেস ভলিউম রয়েছে, সেই বিজনেস ভলিউমের জন্য আমার বিমা কোম্পানির সংখ্যা হইতে পারে ম্যাক্সিমাম 8 থেকে 10টি। বাংলাদেশে সাধারণ বিমা কোম্পানির সংখ্যা 46 কোম্পানির বিমা ব্যবসা বাংলাদেশে নেই। তাহলে সরকার দায়ী এভাবে, সরকার পলিটিক্যাল কারণে, পলিটিক্যাল ইস্যুতে ব্যাংকের বেলা সত্য, অনেকগুলো বিমা কোম্পানিকেও অনুমোদন দিয়েছে যাদের আসলে কোনো কাজ নেই। যার কারণে এখানে আনএথিক্যাল এবং আনহেলদি একটা কম্পিটিশন কোম্পানিগুলোর মধ্যে সৃষ্টি হয়েছে। যার কারণে দেখা গেল
যে আমি একটা ইন্ডাস্ট্রির ইন্স্যুরেন্স করতে গেলাম, সেখানে আমি 60% কমিশন দিয়ে দিলাম, 40% কমিশন দিয়ে দিলাম। সে কমিশন দিলে এখন এটাকে আমি নর্মালি 500 কোটি টাকা একটা ইন্স্যুরেন্স কোম্পানি ফেড আপ ক্যাপিটাল থাকে না, সে সাধারণভাবেই তার এই রিস্কটা অন্য জায়গায় ট্রান্সফার করে, হয় সাধারণ বীমা কর্পোরেশন, না হলে বিদেশি কোনো কোম্পানির সাথে। তো সাধারণ বীমা কর্পোরেশনের কাছেই যদি আমি যাই, আমি কমিশন সিডেড করলে, আমি ইন্ডাস্ট্রিটার টোটাল প্রিমিয়ামটা যদি আমি সিডেড করি, আমি কমিশন পাবো 32% অনলি। আর আমি যদি মার্কেটে 50 বা 40 বা 60 দিয়ে থাকি, তাহলে আমি যথাযথভাবে ইন্স্যুরেন্স করব না। না করার কারণে ইন্ডাস্ট্রিটা যদি পুরো যায়, আগুন লাগে, অ্যাক্সিডেন্ট হয়, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি কোনোভাবেই বিমা দাবি পরিশোধ করতে পারে না। না পারার কারণে একটা অনীহা সৃষ্টি হয় মানুষের মধ্যে, যার কারণে বিমা শিল্পের উপরেই এই দোষারোপটা পড়ে। জনাব আব্দুল মান্নান, এই যে জনাব আবুল কালাম আজাদ সাহেব যে কথাটা রেফারেন্স করেছেন, এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকতো। আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। আসলে শুধু বিমা না, ব্যাংকিং সেক্টরেও আপনি এই মুহূর্তে প্রায় 61টা ব্যাংক আছে, কিন্তু 61টা ব্যাংকের কারণে যে পরিমাণ বিজনেস থাকার দরকার সেই পরিমাণ বিজনেস নাই। সেখানেও একই গ্রাহক বিভিন্ন ব্যাংকে যাচ্ছে এবং বিভিন্ন ব্যাংক থেকে একই লোক বারবার লোন নিচ্ছে, যেটা এবং তারা বড় বড় ঋণখেলাপি হচ্ছে। এটা যেমন ব্যাংকিং সেক্টর সত্য, ঠিক উনি যেটা বলছে, ইন্স্যুরেন্স কোম্পানি এতগুলো দরকার নাই। বাংলাদেশের মতো জায়গায় যে এতগুলো ব্যাংক এবং ইন্স্যুরেন্স, এই ব্যবসা করতে গিয়ে একজনের গ্রাহক অন্য জনকে টানতে গিয়ে অধিক হারে রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে বা কমিশন দিচ্ছে। এজ এ রেজাল্ট ব্যাংকিং সেক্টর বা ইন্স্যুরেন্স সেক্টরে একটা অসম প্রতিযোগিতা চলতেছে। এই অসম প্রতিযোগিতার কারণেও যারা ভালো ঋণ গ্রহীতা তারা লোন পরিশোধ করতেছে না, কিংবা যারা ভালো ইন্স্যুরেন্স, আমরা 5টা ব্যাংকের অবস্থা দেখতেন, 5টা ব্যাংক মার্চ হয়েছে, মার্চ হওয়ার পরেও যে কি দাঁড়াবে সেটাও আমরা বুঝতে পারতেছি না। পাশাপাশি অন্যান্য ব্যাংকিং সেক্টরগুলো একই অবস্থা। আমার মনে হয় এগুলি গভর্নমেন্ট যদি একটু নিয়ন্ত্রণে রাখে, তাহলে দেখা যাবে যে এই অসম প্রতিযোগিতা থাকবে না। অসম প্রতিযোগিতা না থাকলে এটা লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে, তাহলে দেখা যাবে যে আমরা গ্রাহকের সেবা দিতে ভালো পারবো। এবং ইন্স্যুরেন্স যে পরিমাণ প্রিমিয়াম এখন চার্জ করা হয় বা যে পরিমাণ কমিশন দেওয়া হয়, আমি মনে করি ওনার সাথে আমি একমত, এটা অসম্ভব। এজ এ রেজাল্ট তারা কিন্তু ওই বিমা সেটেল যেটা, সেটাও কিন্তু তারা করতে পারতেছে না, ক্লেম সেটেল। জি, আমরা এই পর্যায়ে জানবো জনাব আব্দুল মান্নান সাহেবের কাছে যে এই যে প্রবাসী বায়েরা আছে, তাদের জন্য কি প্লট ঋণের কি ব্যবস্থা আছে? চমৎকার একটি প্রশ্ন। যে আসলে বাংলাদেশের যে আয়ের অন্যতম উৎস হলো এখন ফরেন রেমিটেন্স। আমাদের যারা প্রবাসী ভাইয়েরা আছেন বাইরে, অনেক কষ্ট করে তাদের অর্জিত টাকাটা বাংলাদেশে পাঠিয়ে থাকেন। প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে একটা বাড়ি করার, কিন্তু দেখা যাচ্ছে যে উনি বিদেশে থাকে, টাকাটা পাঠাচ্ছে আরেকজনের নামে বা তার মাধ্যমে অনেক সময় এই টাকাটা মিসম্যাচও হয়। এই জন্য আমরা প্রবাস বন্ধু নামে একটা নতুন প্রোডাক্ট চালু করছি এবং আমাদের সেবাটা দিচ্ছি পুরোপুরি অনলাইনে। এবং ওই গ্রাহক বাংলাদেশে না, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই যদি বাংলাদেশের নাগরিক হয়, তাহলে ওই ঋণের জন্য সে আবেদন করতে পারবে এবং এই বিনিয়োগ সুবিধা সে ওখান থেকে বসেই নিতে পারবে। শুধুমাত্র একবার আসতে হবে, এই যেদিন ডকুমেন্টগুলো সম্পন্ন করতে হবে, চার্জ ডকুমেন্ট সাইন করতে হয়, শুধু সেই দিনই আসতে হবে। আদারওয়াইজ সে তার আত্মীয় স্বজনের মাধ্যমে হোক বা অনলাইনেই উনি সমস্ত পেমেন্ট কার্যাদি সব কিছু, এবং ওইখানে বসেই কিস্তির টাকা জমা দিতে পারবে এবং ওনার টাকা জমা হলো কিনা তাৎক্ষণিকভাবে আবার এটা মেসেজ যাইতে পারবে। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে জনাব আবুল কালাম আজাদ, এই যে সম্প্রতি ব্যাংক ইন্স্যুরেন্স চালু হয়েছে, এই বিষয়ে আপনার মূল্যায়ন কি? জি, ধন্যবাদ। ব্যাংক ইন্স্যুরেন্স চালু হয়েছে, এটা বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। নন লাইফে হয়েছে? নন লাইফে হয়েছে সিম্পল কিছু প্রোডাক্ট, যেমন গাড়ি যদি কেউ ক্রয় করে বা মেরিন হালের ক্ষেত্রে ছোট, এটা একেবারে নেগলিজেবল বলা চলে। এক্ষেত্রে আমি এই সিদ্ধান্তে ইন্স্যুরেন্স সেক্টরের জন্য এটা একেবারে খুব ইতিবাচক হয়েছে এটা আমি মনে করি না। কারণ হচ্ছে নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলি সরাসরি ব্যাংকের সাথে রিলেটেড। সরাসরি আপনি ইম্পোর্ট করতে যান, এক্সপোর্ট করতে যান, আপনি কোনো ইন্ডাস্ট্রি করতে যান,
কোনো বাড়ি করতে যান, এজা হাউস বিল্ডিংয়ের মাধ্যমে আপনি বাড়ি করতে যান, তাহলে সরাসরি সেগুলো ব্যাংকের সাথে রিলেটেড। কারেক্ট। আমাদের মানে নন লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক হলো ব্যাংক। জি। তো সেখানে যদি এটা নন লাইফ ইন্স্যুরেন্সের ব্যাংকের ইন্স্যুরেন্সটা চালু করা হতো, তাহলে এখানে গ্রাহককে ডাকতে হতো না, কারণ আমি ব্যাংকের মাধ্যমেই ইন্স্যুরেন্সটা করতে পারতাম। আমি মালয়েশিয়া ব্যাংক নিগারাতে দেখেছি যে এখানে কোনো ইন্স্যুরেন্স কোম্পানির অফিস নেই, ব্যাংকেরই একটা বুথ আছে, সাথে একটা ইন্স্যুরেন্স কোম্পানির অফিস আছে। গুড। ব্যাংকের যতটুকু প্রয়োজনে কোনো এলসি করবে, একটা কাবার নোট লাগবে, তো কাবার নোটটা ওইখান থেকে নিয়ে উনি চালু করে দিচ্ছেন, ইন্স্যুরেন্সটা জমা হচ্ছে, ব্যাংক শুধুমাত্র একটা কমিশন নিচ্ছে 15% কমিশন, এখানে এজেন্সি কমিশন হিসাবে ব্যাংক এটা ভোগ করে। এক্ষেত্রে যেহেতু ব্যাংকের সাথে নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সম্পর্কটা ম্যান্ডেটরি, এখানে আমাকে ব্যাংকে যেতেই হবে। আমি এক্সপোর্ট করি ব্যাংকে যেতে হবে, ইম্পোর্ট করি ব্যাংকে যেতে হবে, আমি বিনিয়োগ করি ব্যাংকে যেতে হবে, আমাকে ফায়ার কাভার নোট নিতে হবে ব্যাংকে যেতে হবে। সুতরাং ব্যাংক ইন্স্যুরেন্স প্রকল্পটি যদি নন লাইফ বেসড হতো, তাহলে এটা যতটুকু ফলপ্রসূ হতো, লাইফের ক্ষেত্রে এটা ততটুকু ফলপ্রসূ হবে না বলে আমি মনে করি। ধন্যবাদ জনাব আব্দুল মান্নান। আপনার এই যে বিশেষ করে এই যে বর্তমানে আপনাদের কি কি পরিকল্পনা আছে? আমাদের মূল পরিকল্পনাই হলো আমরা যারা একটা নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের দ্বার প্রান্তে আমরা যাওয়া, আমাদের সেবাগুলো দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া। এক সময় আমরা কি করতাম, আবেদন করতে হতো, গ্রাহককে একাধিকবার আসতে হতো। এখন গ্রাহকেরা আসার দরকার নেই, সে ঘরে বসেই সে আবেদন করতে পারে, দেশের ভিতরেও ডিজিটাল পদ্ধতিতে আবেদন করতে পারবে, মোবাইলে করতে পারবে। এবং শুধু তাই না, তার অ্যাপস আছে, তার ফাইলটা কার কাছে আছে, কোন অফিস আছে, সেটা ট্র্যাকিং করতে পারবে। যদি সেখানে আবার একটা ট্র্যাকিং এর সময় দেওয়া আছে, এই ফাইলটা এক্স অফিসার 2 দিন ধরে রাখতে পারবে, ওটা যদি 3 দিন হয়ে যায় তাহলে ওখানে রেড অ্যালার্ট জারি হয়ে যায়, রেড মার্ক থাকবে। তখন গ্রাহক বুঝতে পারে তার কাছে ফাইলটা আছে। আমি হেড অফিসে বসেও দেখতে পারি যে এখানে তার মনিটরিং করা সোজা। এজ এ রেজাল্ট আমরা দ্রুত সময়ের মধ্যে এই ফাইলগুলো নিষ্পত্তি করতে পারতেছি, আবার লোন স্যাংশন হওয়ার সাথে সাথে তার কাছে অটো মেসেজ চলে যাচ্ছে। জনাব আবুল কালাম আজাদ, আপনি যদি বলতেন এই যে ইন্স্যুরেন্স সেক্টরের এই যে অবস্থা, এটাতে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের করণীয় কি? আমাদেরকে অবশ্যই ইন্স্যুরেন্স সেক্টরকে ঘুরে দাঁড়ানোর জন্য ব্যবস্থা নিতে হবে। প্রথম ব্যবস্থা হচ্ছে যে ইন্স্যুরেন্স কোম্পানির সংখ্যাটা কমাতে হবে। 2 নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ, আপনি মার্জারের কথা বলতেছেন, ব্যাংক যেভাবে করছে মার্জারের কথা বলছি, এবং এতগুলো ইন্স্যুরেন্স কোম্পানির এখানে বিজনেস নাই, যার কারণে আনএথিক্যাল এবং আনহেলদি কম্পিটিশনটা হচ্ছে। সরকারের কাছে আপনার কি? সরকারের কাছে হচ্ছে যে সরকার প্রথম কথা হলো ব্যাংকগুলোকে সচেতন করা লাগবে। 2 নম্বর হচ্ছে ব্যাংক এবং বীমা কোম্পানির এমডিদের সমন্বয়ে প্রকল্প গঠন করা লাগবে, কারণ আমাদের মেইন ক্রেতা হচ্ছে, আমাদের মেইন গ্রাহক হচ্ছে ব্যাংক। সেখানে ব্যাংকগুলোতে যে কমিশন প্রথাটা চালু আছে সেটাকে বন্ধ করতে হলে সমন্বিত উদ্যোগ দরকার। 2026-এ তো বীমা আইন আসতেছে, 2026-এ বীমা আইন আসছে না এখনো, যেটা আমাদের আইডিআরের বিজ্ঞ চেয়ারম্যান যেটা চালু করেছেন যে নো কমিশন, সেই নো কমিশনটাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আইডিআরের মনিটরিং দরকার। একইভাবে ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ যে চেয়ারম্যান সাহেব এটাকে বন্ধ করতে চান। আমরা ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স ফোরামও আমরা প্রতিজ্ঞ যে এটাকে বন্ধ করতে চাই। তাহলে এই যে 3টা প্রতিষ্ঠানের সমন্বয়, এই সমন্বয়টা বেশি বেশি করে প্রয়োজন, সেখানে গভর্নমেন্টের ইনভলভমেন্ট দরকার। 3 নম্বরে হচ্ছে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বাধ্য করা যে টোটাল প্রজেক্ট ভ্যালুর উপরে যেন বিমাটা করা হয়। এটা করা না হলে পরবর্তী পর্যায়ে আপনি বিমার প্রিমিয়াম পরিমাণটা অনেক কমে যাচ্ছে। এবং একেবারে সর্বশেষ কথা হচ্ছে যে একটা বৃহৎ খাত যেটা মোটর ইন্স্যুরেন্স, যে কোন কারণে এটা বন্ধ করে রাখলো গভর্নমেন্ট আমরা জানছি না। হাজার হাজার কোটি টাকা যেখানে রেভিনিউ গভর্নমেন্ট হারাচ্ছে, সেই খাতটাকে চালু করা উচিত অনতিবিলম্বে, এবং সেটা ম্যান্ডেটরি করা উচিত। তাহলে বিমা খাত ঘুরে দাঁড়াবে, আমরা এটা মনে করি। ধন্যবাদ আপনার সুন্দর আলোচনার জন্য। ধন্যবাদ আব্দুল মান্নান, আপনিও দুজনেই আপনারা খুব সুন্দর আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আগামী পর্বে দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।